পৃষ্ঠা ৩১। লড়াই চলছে। কেকা চিরকালই গরিব দুঃখীদের খুব ভালোবাসে। যখন সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তখন একটা কবিতা পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাঙালিনী। উদ্ধৃতি শুরু। আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। উৎসবের হাসি কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা, নিরানন্দ গৃহতে আগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধনির দুয়ারে দেখিবারে আনন্দের খেলা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এই কবিতা পড়ে কেকার কোমল হৃদয় কেঁদে ওঠে। সে মা বাবাকে বলে, মা পুজোয় আমাকে জামা কিনে দিতে হবে না, গরিব দুঃখীদের তুমি জামা কিনে দাও, ওরা খুব আনন্দ পাবে। তখন বাবা মা সায় দিয়ে বলেন, হ্যাঁ নিশ্চয়ই কিনে দেব, গরিব দুঃখী বাচ্চাদের কিনে দেব নতুন পোশাক, আর তোকেও কিনে দেব নতুন জামা। কেকাকে ৪-৫টা গরিব বাচ্চাদের জন্য নতুন জামা কিনে দেওয়া হয় প্রতি পুজোয়। কেকার মা বস্তি থেকে কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে আসেন প্রতি বছর। পৃষ্ঠা ৩২। তাদের সাথে সারাদিন কাটায় কেকা। খাওয়া দাওয়া করে, একসাথে খেলা করে, নতুন জামা কাপড় নিয়ে তারপরে তারা খুশি মনে বাড়ি যায়। প্রতি বছর পুজোর বাজার করতে কেকারা নিউ মার্কেট যায়। বাবার পছন্দের একটা সুন্দর জামা কেনে, আবার মায়ের পছন্দকে গুরুত্ব দিয়ে আর একটা নতুন জামা কেনে। তারপর বাড়ি ফিরে এসে মহাসমারোহে দাদা এবং ঠাকুমাকে সেটা দেখায়। তারপর আগ্রহ নিয়ে ঠাকুমার মতামত জানতে চায় কেকা। দেখো তো ঠাকুমা, কোন জামাটা ভালো হয়েছে, তাহলে সেটা আমি অষ্টমীর দিন পরব। ঠাকুমা যেটা পছন্দ করে দেন সেটা সে অষ্টমীর দিন পরবে বলে মনস্থ করে। কিন্তু তারপর দাদার কাছে গিয়ে দেখালে তাকেও কেকা জিজ্ঞেস করে, দাদা কোন জামাটা বেশি সুন্দর হয়েছে বলতো, তাহলে সেই জামাটা অষ্টমীর দিন পরব। দাদা যদি অন্য জামা নির্বাচন করে তাহলে খুব মুশকিলে পড়ে যায় কেকা। সেই নিয়ে খুব মজা হয় তাদের পরিবারে। এমনি ছোট ছোট আনন্দে ভরে থাকে তাদের নিত্যদিন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে কেকার জীবনে। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর আচমকা স্কুল চলতে চলতে ছুটি ঘোষণা হয়। কারণটা শুনে চমকে যায় সবাই। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন। কিন্তু এরকম মাঝপথে হঠাৎ স্কুল ছুটি হয়ে গেলে তারা বাড়ি ফিরবে কি করে? কেকাদের তো মাথায় হাত। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়াতে সবার বাড়ি থেকে বাবা মায়েরা এসে ছাত্রীদের নিয়ে যেতে থাকে। কেকারও বাবা এবং দাদা আসে নিতে। গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায় সেদিন। খানিকটা হেঁটে খানিকটা গাড়িতে করে তারা কোনো মতে সেদিন বাড়ি ফেরে। সপ্তম শ্রেণীতে পড়তেও আর একদিন এরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। জল জমে যায়, তাই পিঙ্কিদের ছোট গাড়ির বদলে বড় প্রেসের গাড়ি পাঠানো হয়। হাঁটু সমান জল রাস্তায়, পিঙ্কিদের উঁচু প্রেসের গাড়িও বন্ধ হয়ে যায়। কোনোভাবে খবর আসে পিঙ্কিদের বাড়িতে যে কেকা আর পিঙ্কি আটকে পড়েছে। প্রেসের গাড়িও আসতে পারছে না, রাস্তায় এত জল জমে গেছে। তখন ওই খবর পেয়ে কেকার বাবা এবং দাদা গিয়ে কেকাকে কোলে করে শিয়ালদা থেকে কাঁকুড়গাছি নিয়ে আসে। বাবা কিছুটা রাস্তা তাকে কোলে করে নিয়ে আসেন, আবার দাদা খানিকটা রাস্তা তাকে কোলে করে নিয়ে আসে। এখন এইসব কথা ভাবলে কিরকম অবাক লাগে কেকার। পৃষ্ঠা ৩৩। অবসর সময় কেকা এবং তার দাদা ঠাকুমার সাথে খুব মজা করে। ঠাকুমার সোফায় বসলেই কেকার দাদা ঠাকুমার পা দুটো টানা রিক্সার মতো তুলে ধরে আর কেকা বলে, টং টং রিক্সা চলো, রিক্সা চলো। মা এইসব দেখে বলতেন, তোরা এইসব কি পাগলামি শুরু করেছিস? ঠাকুমাও তখন বলেন, এদের পাগলামিতে আমিও পাগল হয়ে যাব। ছুটির দিনে কেকা কখনো ঠাকুমার সাথে ভাত খেতে বসে যায়, আবার কোনো দিন বাবার সাথেও বসে যায়। ঠাকুমা ছিলেন রন্ধন পটীয়সী।
কেকা মাঝে মধ্যেই ঠাকুমাকে বলে, তুমি এত ভালো রাঁধো ঠাকুমা, তুমি মরে গেলেও কিন্তু তোমার মরা হাতে খুন্তি বেঁধে দেব, তুমি সেই অবস্থায় কিন্তু আমাকে রেঁধে খাওয়াবে। মা তাই শুনে খুব রাগ করেন। কি শুরু করেছিস কি তুই, উঠে আয়, এই ধরনের কথা কেউ বলে? কিন্তু ঠাকুমা সস্নেহে প্রশ্রয় দেন। কেকা ঠাকুমার আদুরে আহ্লাদি নাতনি, ঠাকুমার সাথে গল্প, বায়না, আবদার সবই চলে। কেকা স্কুলেও খুব জনপ্রিয়। দৃষ্টিশক্তি কম তো কি হয়েছে, কেকা কোনো কিছুতেই কম যায় না, সব কিছুতেই সে সমান তালে অংশগ্রহণ করে। এমনকি স্কুলকেও সে প্রতিনিধিত্ব করেছে বহুবার, কখনো কোনো বক্তৃতায়, কখনো কোনো বিতর্কে, অথবা কোনো আবৃত্তি প্রতিযোগিতায় স্কুল থেকে তাকে পাঠায়। বিবেকানন্দর বক্তৃতা বলেও সে একবার সবার মন জয় করে। অনেক বড় বড় নামি দামি স্কুলেদের মাঝে সেও নির্ভয়ে উঠে বলে। সে এই ধরনের যে কোনো ব্যাপারে এগিয়ে যায়, সহযোগিতা করে পুরো দস্তুর। সেই জন্যে কেকাকে স্কুলের শিক্ষিকারা খুবই ভালোবাসেন। কেকার তখন অষ্টম শ্রেণী, হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, সামনে আরও ক্লাস টেস্ট বাকি, অন্য সব পরীক্ষাও হয়নি। একদিন কেকার বাবা সিস্টার সিরিলের সাথে দেখা করে বলেন, কেকাকে তো একটু মাদ্রাজে শঙ্কর নেত্রালয়ে চোখ দেখাতে নিয়ে যেতে হবে, বেশ কিছুদিন সময় তো লাগবেই। সেক্ষেত্রে কেকার 9-এর পরীক্ষার কি হবে? 9-এ ওঠার কোনো ব্যবস্থা কি হবে না কেকার? পৃষ্ঠা 34। সিস্টার সিরিল আশ্বস্ত করেন কেকার বাবাকে। তিনি বলেন, না না, আপনি কি বলছেন, কেকার তো সব রেজাল্টই ভালো, আপনি নিশ্চিন্তে কেকাকে শঙ্কর নেত্রালয়ে নিয়ে যান, ওর চোখ ভালো করে দেখিয়ে আনুন, কেকার চোখ ঠিক হয়ে যাবে। এর চেয়ে আনন্দের খবর আমাদের কাছে আর কিছু নেই। আপনি নিশ্চিন্তে নিয়ে যান, 9-এ কেকা খুব ভালোভাবেই উঠে যাবে। তবে শঙ্কর নেত্রালয়ে গিয়ে তাদের কোনো লাভ হলো না। মা বাবা খুবই হতাশ হলেন। শঙ্কর নেত্রালয় ডাক্তাররাও একই কথা বলেন, কেকার অপটিক অ্যাট্রফি আছে, এটা সারার নয়, কোনো দিনই সারবে না, এর কোনো চিকিৎসা নেই, বিদেশে নিয়ে গেলেও কোনো সুরাহা হবে না। এটা শুনে বাবা মা মুখ চাওয়াচাওয়ি করলেন। নিরাশা আর একরাশ বেদনা ফুটে উঠল তাদের চোখে মুখে। কেকার কিন্তু এটা শুনে আলাদা কোনো ভাবান্তর হয় না। তার এই পরিস্থিতির সাথে সে মানিয়ে নিয়েছে। নতুন করে দুঃখ পাওয়ার কিছু নেই, ছোট থেকেই সে এভাবে অভ্যস্ত। এই ক্ষীণ দৃষ্টি জীবনটাই তার স্বাভাবিক জীবন, এবং সেটার জন্য কেকার জীবনে কোনো কিছু আটকায় না। কোনো বঞ্চনার শিকার সে হয়নি, সে এভাবেই ভালো আছে। ক্লাসের বন্ধুরা মাঝে মাঝে অফ পিরিয়ডে কেকাকে অনুরোধ করে, কেকা, মিসদের একটু নকল করে দেখা। কেকা দক্ষতার সাথে মিসেস বাসু, মিসেস বয়লা, মিসেস দত্তকে নকল করে দেখায়। সে খুব সুন্দর নকল করতে পারে। তার নকল করার ভঙ্গিমা দেখে সবাই হেসে লুটোপুটি খায়। হাততালিতে ফেটে পড়ে বন্ধুরা। আবার মাঝে মাঝে আবদার করে, কেকা, আমাদের একটু নেচে দেখা। শাম্মী কাপুরের ঘাড় নেড়ে নেড়ে নাচও বেশ ভালো নকল করতে পারে কেকা। চাহে কই মুঝে জঙ্গলি কহে অথবা ইয়ে চাঁদ সা রোশন চেহারা, বন্ধুদের আবদারে সে নেচে দেখায়। এরপর কেকাকে অনুরোধ করা হয় বিজ্ঞাপনগুলো নকল করে দেখাতে। কেকা অমনি গোল্ড স্পট, দ্য ইয়াং থিঙ্ক করে দেখায়। আবার কখনো ট্রেনের হকারদের নকল করে বন্ধুদের মনোরঞ্জন করে। পৃষ্ঠা 35। ভোরবেলা ট্রেনে যেভাবে ভারী গলায় চা বিক্রেতারা বলেন, চায়ে চায়ে গরম চায়ে, সেটা খুব সুন্দর নকল করতে পারে কেকা। আবার চা অর্ধেকটা শেষ হয়ে গেলে কেমন মিওনো গলায় চায়ে চায়ে বলে, সেটাও কেকা নিখুঁত নকল করে দেখায়। বন্ধুদের সাথে হাসি মজাতে তার দিন কাটে।
নবম শ্রেণীতে উঠে কেকাদের অতিরিক্ত অর্থাৎ অ্যাডিশনাল একটা বিষয় নিতে হয়। এক্ষেত্রে দাদাই কেকার প্রধান পথপ্রদর্শক। দাদা পড়াশোনায় অত্যন্ত ভালো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অসাধারণ রেজাল্ট দাদার। যাদবপুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি ছাত্র, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেই জন্য সে দাদার কথা শুনে চলে। সে দাদাকে জিজ্ঞেস করে, বল না রে দাদা, কোন বিষয়টা নেব অ্যাডিশনালে? তোদের স্কুলে বুক কিপিং আছে কি না দেখ, তাহলে বুক কিপিং নে, ভালো বিষয়, নম্বরও ভালোই উঠবে। স্কুলে গিয়ে জিজ্ঞেস করে কেকা, বুক কিপিং আছে নাকি? বুক কিপিং আছে বলেই জানা গেল। অতএব কেকা অতিরিক্ত বিষয় হিসেবে বুক কিপিং নেয়। আর একটা সুবিধে হয় কেকার প্রিয় বন্ধু সারনাজও বুক কিপিং নেয়। বন্ধু কেকাকে আশ্বাস দেয়, আমিও বুক কিপিং নিচ্ছি, তুই একটুও চিন্তা করিস না, স্কুল ছুটির পরে 2 থেকে 3টে অবধি আমি থাকবো, আমি তোকে বুক কিপিং দেখিয়ে দেব। সারনাজ কেকাকে খুবই সাহায্য করে, বড় বড় করে লিখে দেয় তার খাতাতে। বুককিপিং তাকে শিখিয়েও দেয় ভালোভাবে, প্রয়োজনে লিখেও দেয়। এছাড়া যাবতীয় অঙ্ক, ইংরেজির কিছু নোটস সব বড় বড় করে লিখে দেয় কেকার সুবিধের জন্য। কেকা সারনাজের বুককিপিংয়ের শেখানোতেই মাধ্যমিকে ভালো নম্বর পায়। সারনাজের ভরসাতেই বলতে গেলে বুককিপিংয়ে উতরে যায় কেকা। 10ম শ্রেণীতে ওঠার পর তো মাধ্যমিকের তোড়জোড় শুরু হয় জোর কদমে। 88 সালে কেকারা শর্ট স্টোরির বাড়ি ছেড়ে লোটাস হাউসে চলে যায়। মাধ্যমিকে কেকার সিট পড়ে শ্রী শিক্ষা আয়তনে। ভূগোল পরীক্ষার দিন পরীক্ষার পর নিচে নেমে এসে কেকা কান্নায় ভেঙে পড়ে বাবা মায়ের সামনে। পৃষ্ঠা 36। দাদাও এসেছে, দাদাও চোখের জল রোধ করতে পারেনি বোনের পরীক্ষা খারাপ হয়েছে শুনে। তখন বাবা বলেন, তোরা এত কাঁদছিস কেন? কি হয়েছে মা? এত কান্নাকাটির কি হলো? ভূগোল পরীক্ষাটা ভালো হয়নি বাবা, অন্য পরীক্ষাগুলো ভালো দিয়েও এটা মনের মতো হলো না। কত খারাপ হয়েছে? রেজাল্ট বেরোলে দেখবি তুই অনেকের থেকেই অনেক বেশি পেয়েছিস। চোখে জল থাকা সত্ত্বেও মুখে একটা হাসি খেলে যায় কেকার। পরে রেজাল্ট বেরোলে দেখে বাবা ঠিক কথাই বলেছিলেন, ভূগোলে সে ভালোই পেয়েছিল, আর স্কুলে অনেকের থেকে অনেক বেশিও পেয়েছিল বটে। কেকা ছোটবেলা থেকেই গানের তালিম নিয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি সে গান শেখে, কিন্তু তার গলায় তেমন সুর নেই। যখনই ওপর দিকে গলা ওঠায় তখনই গলা ভেঙে যায়। কেকা ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত সবই শেখে। ক্লাসিক্যালের পরীক্ষাও দেয় এবং তাতে 1ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। 2-একটা ফাংশনেও সে গান গায়। তখন দাদা তার সঙ্গে তবলায় সঙ্গত করে। মাঝে মাঝেই কেকা বেসুরও গায়, তাল কেটে যায় তবলায়, তাই দাদা তাকে খুব বকে। এছাড়াও সে দাদার কাছে বকুনি খায় অঙ্কের জন্যে। ইতিহাসে কেকা খুব ভালো, মুখস্থ করে হয়ে যায়, কিন্তু অঙ্কে ততোধিক কাঁচা। অঙ্ক যে বুঝে করতে হয়, মুখস্থ বিদ্যায় হয় না। দাদা যতই সহজ করে বোঝায় কেকার মাথায় কিছুতেই ঢোকে না। গ্রাফ তো ছেড়ে দিয়ে আসতে হয়, চোখে ভালো দেখতে পায় না বলে। জ্যামিতিরও বেশ কিছু জিনিস ছেড়ে দিয়ে আসতে হয় দৃষ্টিহীনতার কারণে। কিন্তু থিওরেম কেকা ভালো করে নামিয়ে দিতে পারে। মাঝে মাঝেই দাদা যখন তার অঙ্ক নিয়ে বসে আর ভাই বোনে অশান্তি লেগে যায়, বাবা এসে তখন বলেন, তুই ছেড়ে দে বাবু, আমি বোনকে অঙ্ক দেখিয়ে দেব। মাধ্যমিকের সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কেবল হাতের কাজের পরীক্ষা বাকি। স্কুলের শিক্ষিকারা কেকাকে বলে দেন, যখন বাইরে থেকে এক্সটার্নাল এক্সামিনার আসবেন তখন বলে দেবে যে তুমি সেলাই করবে না, উল বুনবে। কেকা সায় দিয়ে জানায়, ঠিক আছে। পৃষ্ঠা 37। এতদিন 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত যা সেলাই, উল বোনা লাগতো সবই প্রায় জেঠিমা আনন্দের সঙ্গে করে দিয়েছেন। কেকা কেবল হাত লাগিয়ে সামান্য সাহায্য করেছে। স্কুলের শিক্ষিকারা তার সমস্যা বুঝে তাকে বলেন, যতটুকু পারবে, যেমন পারবে তাই করবে। তুমি তোমার সমস্যাটা এক্সটার্নালকে বুঝিয়ে বলবে। এর মধ্যে আমরা ঢুকলে সেটা ভালো দেখাবে না। তুমি গুছিয়ে নিজের অসুবিধের কথা জানিয়ে ব্যাপারটা মিটিয়ে নেবে।
সেলাইয়ে যেহেতু চোখের ওপর জোর দিতে হয় অনেক বেশি, তাই কেকা সেলাই পারতই না, তবু উল খানিক বুনতে পারত। মাধ্যমিকে যখন বহিরাগত শিক্ষিকা এলেন, তখন কেকাদের সবাইকে সায়া করতে দেওয়া হয়। ছোট মাপের সায়ার নির্দিষ্ট মাপ বলে দেওয়া হয় ছাত্রীদের, সেই মাপ অনুযায়ী সায়া বানাতে হবে। কেকা ধীরে ধীরে সাহস সঞ্চয় করে বহিরাগত শিক্ষিকার কাছে যায়। তার কাছে গিয়ে বলে, ম্যাডাম, আমি তো সেলাই করতে পারবো না, আমি তো চোখে খুব কম দেখি, সূচে সুতো পরিয়ে আমি সেলাই করতে পারি না। তখন ম্যাডাম খুব বিরক্ত হয়ে বলেন, তাহলে তো তোমাকে পাশ করাতে পারবো না। তখন কেকা খুব মৃদু গলায় ম্যাডামকে বলল, পাশ করাবেন না? কি বলছেন ম্যাডাম? আমি তো ফার্স্ট ডিভিশন আশা করছি মাধ্যমিকে, আমি সব পরীক্ষা খুব ভালো দিয়েছি। আমি সেলাই পারবো না ম্যাডাম, কিন্তু উল বুনতে পারবো। দয়া করে আমাকে কিছু একটা উল বোনার দিন। তখন যে বহিরাগত শিক্ষিকা এসেছিলেন তিনি একটু নরম হলেন, ব্যাপারটা বুঝলেন। তিনি তখন কেকাকে বলেন, একটা ছোট সাইজের মাফলার বুনে দেখাও। কেকা মন দিয়ে সুন্দর করে একটা মাফলার বুনে দেখায় এক্সটার্নালকে, অর্থাৎ বহিরাগত শিক্ষিকাকে। তিনি কেকাকে নির্দেশ দেন, এই একটা পাতায় সেলাই করে নাম, রোল নাম্বার লিখে দাও। ম্যাডাম, আমি তো এটা পারবো না, আমি যে সূচে সুতো ভরতেই পারি না, চোখে ভালো করে না দেখতে পাওয়ার জন্য। পৃষ্ঠা 38। তাহলে তোমার কোনো বন্ধুকে বলো, সে তোমার জন্য সেলাই করে দেবে। তুমি তখন নাম, রোল নাম্বার লিখে দেবে। কেকা সারনাজের কাছে সাহায্য চায়। সে সারনাজকে বলে, সারনাজ, তাড়াতাড়ি করে আমার এই মাফলারটা একটা পাতায় সেলাই করে দে। সারনাজ কাজটা করে দিলে সে নিজের নাম, রোল নাম্বার লিখে জমা দেয়। এইভাবে কেকা ওয়ার্ক এডুকেশনেও ভালো নম্বর পেয়ে পাশ করে যায়। লোটাস হাউস রাস্তার ওপরে, খুব সুন্দর একটা 5 তলা বাড়ি, বিরাট বড় বারান্দা তার, 3টে বড় বড় ঘর, তলায় গ্যারেজ, সব মিলিয়ে খুব পছন্দসই একটা আস্তানা হয়েছে তাদের। মায়ের একটা অন্য উদ্দেশ্যও অবশ্য ছিল বড় বাড়ি নেওয়ার পেছনে। মা বলেন, এবার তো বাবুর বন্ধনীর মধ্যে, অর্থাৎ কেকার দাদার বন্ধনী শেষ, বিয়ে দিতে হবে। সেই কথা মাথায় রেখেই মূলত বড় বাড়ি খোঁজা। ওই লোটাস হাউস থেকেই কেকা মাধ্যমিক পরীক্ষা দেয়। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কিছুদিন আগেই দাদার বিয়ে ঠিক হয়। কেকা পরিবারের সবার সাথে বৌদিকে দেখতে যায়। সে বৌদির মাকে জিজ্ঞেস করে, বৌদি কি আমাকে ভালো করে সাজিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে, বৌদির মা উত্তর দেন। শুনে কেকার খুব আনন্দ হয়। কেকা তখনও ভীষণ সরল এবং বাচ্চাদের মতো প্রশ্ন করে। কেকার মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেল, এবার মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পালা। যেদিন রেজাল্ট বেরোলো, কেকা বাবাকে রেজাল্ট দেখতে পাঠায়। অধীর আগ্রহে কেকা অপেক্ষা করছে। বাবা একাই গিয়ে রেজাল্ট দেখে এলেন লোরেটো শিয়ালদা থেকে। দেখে এসে জানান, মুনি, তুই ফার্স্ট ডিভিশনে গেছিস। তাতে বাড়ির সবার খুব আনন্দ হয়। কেকাও আনন্দের সাগরে ভাসতে থাকে। এর মধ্যে 8ই আগস্ট 1989 সালে দাদার বিয়ে হয় মহা ধুমধাম করে। বিয়েতে বাবা একটা দায়িত্ব দেন কেকাকে। তাকে বলেন, মুনি, তুই গেটে দাঁড়িয়ে থাকবি আর সবাইকে, অর্থাৎ যে অতিথি আসবে তাকেই একটা গোলাপ দিবি আর পারফিউম স্প্রে করবি। পৃষ্ঠা 39। মুনির সাথে তার মামাতো বোন সোমা ছিল। সেও কেকার সাথে দাঁড়িয়ে সেই কাজ করতে থাকে। কেকারা প্রত্যেককে একটা করে গোলাপ ফুল দেয় আর সুগন্ধে ভরিয়ে দেয় সবাইকে। কেকা খুব সুন্দর করে সাজে দাদার বিয়েতে। বেনারসি গয়না পরে সে এক জমজমাট সাজ। কেকার বন্ধুরা তার সাজের ভূয়সী প্রশংসা করে। তারা বলে, কেকা, তোকেই তো কোণে মনে হচ্ছে। কেকা সেটা শুনে যার পর নাই খুশি হয়। দাদার বিয়ের সাথে সাথে কেকাও একাদশ শ্রেণীতে উঠে যায়। এবার আবার পড়াশোনায় মন দেবার পালা। কেকা তার দাদাকেই জিজ্ঞেস করে যে একাদশ শ্রেণীতে কি কি বিষয় নিলে ঠিক হবে। আর্টস নিলে ভবিষ্যতে খুব একটা কিছু করতে পারবি না, এদিকে আবার অঙ্কও তুই ভালো পারিস না, তুই বরং কমার্স নে। কেকা দাদার কথা মতো অ্যাকাউন্টেন্সি, বিজনেস অর্গানাইজেশন, ইকোনমিক্স
আর ইকোনমিক জিওগ্রাফি নিয়ে ভর্তি হয় একাদশ শ্রেণীতে লোরেটো শিয়ালদায়। কিন্তু কমার্সের পরিকাঠামো লোরেটোতে ভালো না। লাইব্রেরিতে ক্লাস হয়, মিসেস গুহ ক্লাস করান। কেকা বড় বড় করে ব্যালেন্স শিট লিখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে খুব অসুবিধে করে পড়ে। ইকোনমিক্সের গ্রাফগুলো ভালো করে করতে পারে না, অর্ধেক ছেড়ে দিতে হয়। কিন্তু কেকা ভালো ছাত্রী বরাবর, সে পড়াশোনায় ভালো, তাই শত অসুবিধেতেও সে মোটামুটি চালিয়ে নেয়। দেখতে দেখতে একাদশ শ্রেণীর পরীক্ষাও হয়ে যায়। একদিন বাংলার খাতা নিয়ে বাংলা মিস ঢুকেছেন ক্লাসে। ঢুকতে ঢুকতে মিস বলেন, আজকে আমার জীবনের একটা সেরা দিন। মিস কেন কেন মিস বলুন না। আজ আমি একটা নির্ভুল খাতা পেয়েছি। এই খাতায় আমি হয়তো ভাষা পরিবর্তন করতে পারবো, কিন্তু কোনো লাল কালির দাগ আমি ছোঁয়াতে পারিনি। একটা ভুল আমি খুঁজে পাইনি। তোমরা কি বলতে পারো এটা কার খাতা? সব ছাত্রীরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, কেউ বলতে পারে না। তখন বাংলার দিদিমণি নিজেই বলেন, এটা কেকার খাতা। পৃষ্ঠা 40। কেকার তখন বুকটা গর্বে ভরে যায়। বাবা মা যখন হাতে করে নিয়ে এসে লোরেটো স্কুলে ভর্তি করেছিলেন, তখন বলেছিলেন, মুনি ভালো করে পড়িস, দেখিস আমাদের যেন মুখ থাকে। কেকার সেই কথাগুলো মনে পড়ে যায়। কেকার খুব আনন্দ হয়। যেসব বন্ধুরা তাকে এই যাত্রাপথে প্রতিনিয়ত সাহায্য করে গেছে, তারাও তার এই সাফল্যে ভীষণ খুশি হয়। কেকার মায়ের ধৈর্য এবং নিষ্ঠার অভাব ছিল না। নিয়মিত সকাল সন্ধে পড়তে বসাতেন, গান করতে বসাতেন। কেকার খুব বড় বড় চুল ছিল, পরিপাটি করে চুল বেঁধে দিতেন। মেয়ের প্রতি মায়ের খুব নজর, ভীষণ যত্নে তাকে মানুষ করেছেন। দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা হয়ে যায়। কেকার রেজাল্ট ভালোই করেছে, কিন্তু আবার এক লড়াইয়ের সম্মুখীন হতে হয় কেকাকে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যেই টেস্ট পরীক্ষা শেষ হয় প্লুরিসিতে আক্রান্ত হয় কেকা। এদিকে সামনেই বোর্ডের পরীক্ষা। ভগবান সব দিকে সবাইকে মারে না। এদিকে ভাগ্য বিরূপ হলেও কেকার সৌভাগ্য যে কেকাকে সকলে খুব ভালোবাসে, সাহায্যের হাত এগিয়ে দেয় সব সময়। একাদশ দ্বাদশ শ্রেণীতে কেকা একজন মাস্টার মশাইয়ের কাছে হিসাব শাস্ত্র অর্থাৎ অ্যাকাউন্টেন্সি শিখত। তিনি হিসাব শাস্ত্র শেখাবেন বলেই এসেছিলেন। নাম ছিল শ্রীযুক্ত মানস জানা। কিন্তু কেকাকে তিনি বাংলাও পড়ে দিতেন, ইংরেজিও পড়ে দিতেন, বিজনেস অর্গানাইজেশন, ইকোনমিক্স সবই পড়ে দিতেন, সবই দেখিয়ে দিতেন, যার ফলে কেকার কোনো অসুবিধে হয়নি। ডাক্তাররা পরামর্শ দেন, কেকাকে এই বছরটা গ্যাপ দিয়ে দিন, না হলে পাশ করা মুশকিল হয়ে পড়বে। তখন কেকা বলে, আমি তো টেস্ট অবধি ভালো করে পড়েছি, শুয়ে শুয়ে পড়ে আমি ঠিক পরীক্ষা দিতে পারবো। বন্ধুরা এগিয়ে যাবে আমার থেকে, এ আমার একদম সহ্য হবে না। আমি তখন আরোই ভেঙে পড়ব, আমার আর পড়া হবে না। আমি ঠিক মনে জোর এনে পরীক্ষা দেব এবং চেষ্টা করলে নিশ্চয়ই ভালো করব। তখন মা বাবা বলেন, ঠিক আছে, আমরা তোকে বাধা দেব না, যা হবে তা মেনে নেব, তুই যখন বলছিস দিবি, দে। পৃষ্ঠা 41। কেকাদের উচ্চ মাধ্যমিকে সিট পড়ে সুরজমল জালান কলেজে। 3 ঘন্টা 3 ঘন্টা করে দুটো হাফে পেপার। প্রথম হাফে 3 ঘন্টা লিখে পরীক্ষা দিয়ে টিফিনের সময় কেকা বলে সংশ্লিষ্ট শিক্ষিকাকে, ম্যাডাম একটু বেঞ্চে শুই, আমি প্লুরিসিতে আক্রান্ত। না, বেঞ্চে শুতে তো দেব না, তুমি সিক বেডে কেন দাওনি? ম্যাডাম, বন্ধুরা এখানে পরীক্ষা দেবে আর আমি সিক বেডে দেব, আমার মনে খুব চাপ পড়বে, তাই সিক বেডে দিইনি। তাহলে কি একটু মাটিতে শুয়ে পড়ব? আর কি বলবেন শিক্ষিকা তখন? অগত্যা বলেন, তাই শো তাহলে। যখন সবাই দ্বিতীয় পত্র পড়ার জন্য ব্যস্ত, তখন কেকা একটু ছানা আর ফল, যা তার বাড়ি থেকে টিফিনে দেওয়া হয়েছে, তাই খেয়ে শুয়ে আছে। ভাবছে কেকা যে দ্বিতীয় পত্র পড়া তো দূরের কথা, টেনে লিখে দিতে পারলেই হয়। শরীর খুবই ক্লান্ত। এইভাবে কেকা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেয়। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বাবাই দেখতে চান লোরেটো শিয়ালদায়।
তখন তাদের লোটাস হাউসে ফোন এসে গেছে। ল্যান্ডলাইন ফোনে বাবা ফোন করে জানান, মুনি তুই এইবারেও ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছিস। মুনির আনন্দ দেখে কে। বাবা যখন ফিরে এলেন সেই দিনটা মুনির আজও স্মৃতির পাতায় উজ্জ্বল। দাদা বোনকে কোলে তুলে সারা লোটাস হাউসের ঘরে ঘরে ঘোরাচ্ছে আর বলছে, হিপ হিপ হুররে, আমার বোন ফার্স্ট ডিভিশন পেয়েছে। এই অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও এত ভালো রেজাল্ট করেছে, এ অভাবনীয়। আমাদের সবার আজ খুব আনন্দের দিন, আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। কেকাও আবেগে আপ্লুত, বাড়িতে যেন এক মহোৎসব লেগে যায়। মা, বাবা, দাদা, বৌদি, ঠাকুমা, ওদের বাড়ির পরিচারিকারা সবাই আনন্দ করে হইচই করতে শুরু করে। এক আনন্দমুখর উৎসবের পরিবেশ তখন বাড়িতে। পৃষ্ঠা 42। জন্ম থেকে 18 বছর বয়স অবধি খুব ভালো কেটেছে মুনির। মুনির কখনো নিজেকে অস্বাভাবিক বা প্রতিবন্ধী মনে হয়নি, কারণ ওর চারিপাশে সকলেই ওর সাথে স্বাভাবিক ব্যবহার করেছে। মুনি যে চোখে প্রায় দেখতেই পায় না, তা কারোর আচরণে কখনো প্রকাশ পায়নি। মুনি আর 5টা স্বাভাবিক বাচ্চাদের মতো স্কুলে পড়াশোনা করেছে, খেলাধুলো করেছে, নাচ গান করেছে। কেউ তাকে আলাদা চোখে দেখেনি। বাড়িতে মা, বাবা, দাদা, ঠাকুমার তো প্রশ্নই ওঠে না, কোনো আত্মীয় স্বজনও না। স্কুলে বন্ধুরা ভীষণভাবে সব ক্ষেত্রে সহযোগিতা করেছে, কখনো কোনো ভেদাভেদ করেনি। এমনকি বাড়ির কাজে যারা সাহায্য করে তারাও মুনিকে খুব ভালোবাসে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অন্য ছাত্রীদের থেকে তাকে পৃথক চোখে দেখেনি। কখনো তাকে অতিরিক্ত সময় দিয়ে বা অন্য কোনো সুযোগ সুবিধের ব্যবস্থা করে তাকে আলাদাভাবে দেখা হয়নি। ছোট থেকে মুনি একদম স্বাভাবিকভাবে বড় হয়। এত সুন্দর স্বাভাবিকভাবে সে ছোট থেকে বড় হয়েছে বলে মুনি নিজেও বুঝতে পারেনি যে সে চোখে দেখতেই পায় না। এটা এক প্রকার প্রতিবন্ধকতার পর্যায়ে পড়ে যায়। চোখে খুবই কম দেখে তো কি হয়েছে, সে সব কিছুই অন্যদের মতো করতে পেরেছে। খেলাধুলো, বেড়াতে যাওয়া, পড়াশোনা সব কিছুই তার এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যে তার দৃষ্টিহীনতা তার জীবনের কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে সেটা সে ধারণাই করেনি কখনো। তার এই ব্যাপারে কোনোদিন কোনো দুঃখ বা আক্ষেপ ছিল না। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 43, কৈশোর পেরিয়ে।